ভাই, আজ একটু কড়া করে বানা। উফ, শীতটা কি চরম পড়েছে মাইরি। এখন একটু কড়া করে না মারলে কি আর চলে? তা যা বলিছিস। ভাবছি রাতে একটু মুরগি নিয়ে যাব। শুনলাম বিকাশ আজ বিকেলে একখান মুরগি কাটিছে। হ্যাঁ, গরম গরম ঝোল দিয়ে যা লাগবে না। আমিও ভাবছি নিয়ে যাব, কিন্তু ওই যে, তোর তো ভরা সংসার। ঘরে গিয়ে বউরে বললেই মুখের সামনে ভাত বেড়ে দেবে, গরম মুরগির ঝোল পাবে। আমার তো মরে গেলে নিজের খাট নিজেকেই সাজাতে হবে, নয়তো কুকুর শিয়ালে শরীরটা ছিঁড়ে খাবে। সারা দিন খাটার পরে উনুন ধরা তার কার মন করে বল ভাই? গলায় কড়া দেশি মদ বেশ খানিকটা ঢেলে নিয়ে তারক একটু টেনে টেনেই বলল, তোকে তো কতবার বললাম, ও গায়ের রূপা মন্দ কি ছিল। ঘরে মেয়ে মানুষ দরকার হয় কিছু সময়। তার উপর তুই জোয়ান মরদ ছেলে, মেয়ে মানুষ থাকলি কত সুবিধা। এখন গিয়ে গরম মাংসের ঝোলটা মুখের সামনে আসতো, তা না। যাও বাড়িয়ে কাঠ কয়লা পুড়িয়ে রাঁধো। ধুর শালা, অত সুখ কোথায় কপালে? বাপটারও তো চোখে দেখলাম না, মাটাও ছিল, সেও তো চলে গেল বছর দুয়েক আগে। ছোটবেলায় মন্দাকে ভালোবাসতাম, সেও বিয়ে করে গা ছাড়লো, আজ কত বছর হয়ে গেল। এমন শীতের রাতে কি একা একা থাকুন যায় ক? বলেই গ্লাসের মদটা চোচো করে গলায় ঢালল পিন্টে। দুজনের চোখই এখন নেশার ঘোরে লাল। মাথাটা ঘাড়ের ওপর তুলে ধরে রাখা যাচ্ছে না আর। পুরনো প্রাথমিক বিদ্যালয়ের পেছনের দিকে ঘেরা মতো জায়গাটা আছে, ওখানেই মাঝে মধ্যেই দেশি মদের আসর বসে জামলপুর গ্রামের কয়েকজন যুবকদের। গায়ের প্রাথমিক বিদ্যালয়টা আগে এখানেই ছিল। তারপর ভূমিকম্পের পর অনেকটা অংশ ভেঙে যাওয়া এখন গ্রামের একদম শেষের দিকে স্কুলটা হয়েছে। কাজেই এদিকটায় মানুষের আগমন একেবারেই কম। তাছাড়া এটা একদম গ্রামের উল্টো দিক। কিছুটা গেলেই জামালপুরের কবরস্থান, যার নামে বদনামের অন্ত নেই। বলা হয় ওই জায়গা নাকি অভিশপ্ত, তাই লোকে রাস্তা এড়িয়েই চলে। তাই সুবিধা হয় তারও পিন্টুদের মতো নির্জন জায়গা খোঁজা মানুষদের। হ্যাঁ পিন্টে, এর শোন না ভাই, আজ আসি রাত হলো। টিনু আবার এই দেরি করে আসাটা পছন্দ করে না। যতই হোক সংসারটাকে তো বাঁচিয়ে রেখেছে বলো। চল চল, উঠি আমি, তুই ওঠ। পিন্টে একটা ব্যঙ্গাত্মক মুখে ভেঙচি দিয়ে তারককে বলল, শিয়ারের বাচ্চা, পছন্দ করে না। যা তো, তুই চলে যা। আমার তো বোতলটা এখনো শেষই হলো না, শেষ করে তারপরে যাব। তোর না হয় বউ আছে ঘরে গিয়ে, আমি তো গিয়ে শালা ওই ময়লা বিছানার বোটকা গন্ধের ঘরে গিয়ে শো। যা তুই যা। শালা ঘরে মেয়ে ছেলে বিয়া করে আন, দেখবি আলাদাই টান আসবে ঘরের উপর। তারক একটু এগিয়ে গিয়েছিল, কিন্তু আবার ফিরে এলো। তারপর পিন্টের পিঠে হাত দিয়ে বলল, আর হ্যাঁ শোন, সামনের রাস্তা দিয়ে যাবি কিন্তু। ও মরণের রাস্তা ধরে যাস নে। কবরখানার রাস্তা ধরে গেলে তো কম রাস্তা, কি দরকার এই শীতে ঘুরে ঘুরে যাওয়ার? ওখান দিয়েই যাও। তারপরে আবার পেটে দেশি মাল পড়েছে, চোখটাও পুরো বুজে আসছে। বাড়িতে তাড়াতাড়ি গিয়ে বিছানায় শরীরটা ফেলতে পারলে ভালো। শালা কষি বসে মরবি নাকি? ও কবর কানার লোকে দিনে দুপুরে যাইতে পারে না, আর উনি যাবেন রাতে। বেশি পাকামো না করে সামনে দিয়ে যাবি। চল ভাই, আমি আসি। তারক একটু ঢুলতে ঢুলতে এগিয়ে চলল আঁকা বাঁকা পথে। পিন্টে ওর চলে যাওয়ার দিকে একভাবে তাকিয়েছিল, আর মনে মনে কটা গালাগাল দিল ওর নিজের কপালের উপর। কষ্টের তো কোনো শেষ নেই ওর জীবনে। বাবা না থাকায় মাকে ছোট থেকে লোকের জমিতে কাজ করতে দেখেছে।
কটা ভাতের জন্য সারাদিন হাড় ভাঙা খাটুনি। তবু রতন কাকার সহায়তায় মোটামুটি 14-15 বছর বয়স থেকেই কলকাতার বুকে একটা কাপড় জামা তৈরির কারখানায় মাল বওয়ার কাজ পেয়ে সংসারে একটু হাল ধরতে পেরেছিল। সেখান থেকেই এই চলছে ওর জীবন। একটু একটু করে উন্নতি করে এখন মোটামুটি যা টাকা আসে সংসার ভালো করেই চলে যায়। কিন্তু কার জন্য এত কিছু করে ও, এটা ভেবেই ভেতরটা কেমন হু হু করে ওঠে ওর। স্কুলে ভর্তি হয়েছিল বলে নামটা লিখতে জানেও, তবে পড়াশোনা একদমই নয়। মদের বোতলটা ফুরাতেই সেটাকে পরিত্যক্ত কুয়োয় টান মারল পিন্টে। তার শরীরটা ক্রমে মিশে যাচ্ছে মাটিতে। তাকানোই দুষ্কর, আজ একটু বেশিই পড়েছে পেটে। কে যাবে এখন ওই ঘুরে ঘুরে ওই গ্রামের পথ দিয়ে? আমি কবরখানা দিয়েই যাব। শালা যত সব লোকের মন গড়া গল্প, কিচ্ছু হবে না আমার। সামনের গলিতেই একটা ছোট্ট খাবারের দোকান। সেখানে টুকটাক ঘরোয়া রান্না পাওয়া যায়। মাঝে মধ্যে কাজ থেকে ফিরতে দেরি হলে এখান থেকেই খাবার নিয়ে যায় পিন্টে। পিন্টে সেদিকে গিয়েই পলাশের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, পলাশ, হে পলাশ, হে ভাই, ভাত আর গরম মুরগির মাংস দিস তো। বোধহয় ঘরের মধ্যে ঘুমানোর জন্যই আয়োজন করছিল পলাশ। পিন্টের শব্দটা শুনে একটু বিরক্ত হয়ে ডেচকিতে পড়ে থাকা ভাত আর মাংসটা থালায় ভরে একটা ঠোঙায় মুড়ে দিল সে। তারপর পিন্টের থেকে টাকাটা নিয়ে আলোটা নিভিয়ে দিল দোকানের। বিরক্ত হয়েই ছিল পিন্টে। এই ব্যবহারে মাথাটা আরো বিগড়ে গেল ওর। হঠাৎ করে মনে হতে লাগলো এই দুনিয়ায় কেউ নেই ওর। আজ মরলে কালকে চোখের জল ফেলার মতো কেউ থাকবে না। এইসব ভাবতে ভাবতে কখন যে পাটা জামালপুরের গোরস্থানের দিকে ফেলেছে পিন্টের খেয়াল নেই। সারা শরীরটা ভারী হয়ে যাচ্ছে ওর ক্রমে। ক্লান্ত শরীরটা মাটিতে মিশে যেতে চাইছে। জামালপুরের গোরস্থান একটা সময় খুব নাম করা ছিল। আশেপাশের কয়েকটা গায়ের থেকেও লোক আসত, কিন্তু হঠাৎ যে কি হলো একেবারে বন্ধ হয়ে গেল। এখন খুব অল্প বিস্তর মানুষ ছাড়া আর কেউ আসে না এখানে। যতই পথটা যাচ্ছে শীতের কাঁপুনি আর জ্বালা সাংঘাতিকভাবে জাপটে ধরছে তার শরীর। গায়ের ময়লা চাদরটা দিয়ে আরো ভালো করে মুড়ে নেয় পিন্টে। পায়ের শুকনো পাতা পড়ে খচখচ শব্দ আর নিজের শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো শব্দই তার কানে পৌঁছাচ্ছে না। একটা রিনরিনি শব্দ কানে এলেও গুরুত্ব দিল না পিন্টে। ওসব লোকের কথা শুনে না মনটাও ভয় হয়। ওসব কিছু নেই, কিচ্ছু নেই, বেকার। তারপর হাতে ধরা মাংসের ঠোঙাটা নাকের কাছে এনে লম্বা একটা ঘ্রাণ নিয়ে বলল, পলাশ, আর যাই হোক রান্নাটা বেশ সুন্দর করে। একটা কথা তার কানে ভেসে আসতেই সে পথেই দাঁড়িয়ে গেল। পথিক, বড্ড খিদে পেয়েছে গো আমার। কতদিন মাংস খাইনি। তুমি বুঝি মাংস নিয়ে যাচ্ছ? পিন্টে প্রথমটায় হকচকিয়ে গেল। খুব স্বাভাবিক, এমন নির্জন কবরস্থানে যেখানে দিনের বেলা তো লোকে আসতে ভয় পায়, সেখানে একা হাঁটছে পিন্টে। সেখানে এত রাতের বেলা একটা যুবতী মেয়ের কণ্ঠস্বর। একটু থেমে নিয়ে চারপাশটা দেখে আবার হাঁটতে শুরু করলো সে। এসব তারক বেটার জন্যই হয়েছে। মাল খাওয়ার সময় এত মেয়ে ছেলে করেছে, মাথাতে মেয়ে ছেলেই ঢুকে গেছে। কি গো, খেতে দেবে না? বড় খিদে পেয়েছে গো। না, আর ভুল হতেই পারে না পিন্টে। পিন্টে পিছন ফিরে তাকালো। চারপাশে চোখ শোয়া অন্ধকার, সাথে কনকনে ঠান্ডার সাথে ঘন সাদা কুয়াশা। পকেট থেকে টর্চটা বের করে সামনে মারতেই চোখটা ঝাঁঝিয়ে উঠল একবার। কিছুক্ষণ পরে ঠিক হতে দেখতে পেল সত্যি একটা নারী মূর্তি পিছন ফিরে বসে আছে উবু হয়ে। এক মাথার ঢালাও করা চুল, সারা শরীরের অংশ নজরে আসছে না। গাটা শিরশির করে উঠল। নারী মূর্তির বয়স নির্ধারণ করা যাচ্ছে না, তবে কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে যুবতী বয়স। পিন্টের নিজের বিশ্বাস হলো না। 2-3 বার চোখ কচলে নিয়ে দেখল, তবু বুঝল না। সত্যি একটা নারী বসে আছে সেখানে। মানে আমার কাছে তো এই মাংস ভাত আছে। আহা, কতদিন মাংসের ঝোল খাইনি।
গন্ধতেই তো ছুটে এলাম তোমার কাছে পথিক। সে না হয় দিচ্ছি, কিন্তু তুমি কে? এত রাতে এখানে কি করছো? আমি তো বেনু। কি আর করব বলো পথিক, পেটে বড় খিদের যন্ত্রণা, দুটো খাবারের লোভেই ঘুরে বেড়াই। ততক্ষণে নেশাটা পুরো দমে কেটে গেছে। কাউরসনের চারপাশ থেকে একটা পচা গন্ধ বিকটভাবে তার নাকে এসে লাগছে। তা তোমার বাড়ি কোথায় বেনু? এত রাতে এখানে থাকাটা ঠিক নয়, বাড়ি ফিরে যাও খেয়ে নিয়ে। বেনু আর কোনো কথা বলল না, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর পিন্টির সামনে ঘুরল। অবাক চোখে পিন্টি চেয়ে রইল বেনুর দিকে। নীল শাড়ির ভাজে ভাজে লুকিয়ে আছে উন্মত্ত যৌবন। ঠোঁটের লাশময়ী হাসি আর ডাগর চোখের চাহনিতে ছলনা। বয়স কতই বা হবে, 24-25-এর এক বিন্দু বেশি নয়। পিন্টের মনে হলো সে একজন সিনেমার সুন্দরীকে দেখছে তার সামনে। কিছুতেই চাইলেও সে চোখ সরাতে পারল না। চোখ যেন আটকে গেছে এক অদ্ভুত মায়াতে। আমার যে কোনো বাড়ি নেই গো পথিক। এক বাড়িতে থাকতাম কাজের মেয়ে হিসেবে, মালিকটা তাড়িয়ে দিল। কোথায় যাব বলো, আমি একা মেয়ে মানুষ হয়ে? কেন আমার বাড়িতে যাবে? চলো না, আমি তোমায় একেবারে রানী করে রাখবো। তুমি কেনই বা আমার মতো মেয়েকে ঘরে নিয়ে যাবে? তোমার বাড়িতে কেউ কিছু বলবে না? কেউ থাকলে তো বলবে। আমিও তোমার মতোই একা, মা বাবা সকলেই মারা গেছে। একা থাকাটা খুব কষ্টের জানো। তুমি আসলে বড্ড সুবিধা হতো। এই দেখেছো, তোমার খিদে পেয়েছে, আমি ঠায় দাঁড়িয়ে গল্প করছি। এই নাও তোমার খাবার। বেনু হাত থেকে ছৌ মেরে ঠোঙাটা নিল। তারপর বিশ্রীভাবে দু হাতে ধরে মাংসের হাড় সহ সবটা কটমট করে চিবোতে লাগলো। ভাত মুখে পুড়তেই গাল আর ঠোঁটের পাশ থেকে লেগে আছে কয়েকটা ভাতের দানা। ভাতটা তো অল্পই নিয়েছিলাম, তোমার মনে হয় পেট ভরেনি। বাড়িতে গেলে কটা ভাত ফুটিয়ে দিতাম। ভাতের শেষ একটা দানাও নিমিষের মধ্যেই শেষ করে নিয়ে বেনু মুখ তুলে চাইল। মুখে সন্তুষ্টির একটা হাসি। সুন্দর মুখটাই হালকা চাঁদের ফ্যাকাশে আলো আর মাংসের ঝোল লেগে অন্যরকম দেখাচ্ছে বেনুকে। আমার তো সহজে খিদে মেটে না, তবে আজ অনেক দিন পর এত ভালো টাটকা খাবার পেলাম। বাসি পচা খেতে খেতে মুখটা একেবারে পচে গেছিল। এত রাতে এই নির্জন কবরখানায় তোমাকে একা করে যেতে পারবো না, তুমি চলো আমার সাথে। বেনু এক পা এগুলো পিন্টের সাথে। মনের মধ্যে খুশির বন্যা নিয়ে বাড়ি যেতে লাগলো পিন্টে। সাথে এগোতে লাগলো বেনু। কে বলে এই রাস্তা অভিশপ্ত, ভয়ঙ্কর? আরে এই রাস্তাটা তো আমার জীবনটাই বদলে দিল। পিন্টে যদি একবার পিছন ঘুরে দেখত তবে দেখতে পেত ভয়ঙ্কর এক পিশাচি তার কালো কুৎসিত চেহারা নিয়ে এগিয়ে আসছে তার পিছু পিছু। পরের দিন সকালে ঘুম ভাঙল বেশ বেলা করে। বিছানা থেকে চোখ তুলে তাকাতেই কালকে রাতের ঘটনাটা মনে পড়ল পিন্টের। বুকের ভেতরটা একটা আনন্দ খেলা করে বেড়াচ্ছে। তার মায়ের চৌকিতে শুতে দিয়েছিল বেনুকে, আর পিন্টে নিজের ঘরেই শুয়েছিল। রাতে একটু শীত শীত করলেও পাতলা চাদরে নিজেকে মুড়ে কষ্ট করে কাটিয়ে দিতে হলো, কারণ তার লেপটা বেনুর কাছে। বিছানা থেকে নেমে প্রথমেই বেনুর কাছে যাওয়ার জন্য তৈরি হলো পিন্টে, কিন্তু বাইরেটা বেরিয়ে অবাক হয়ে গেল পিন্টে। এমন গোছানো ঘর বেশ কয়েক বছর সে নিজের চোখেই দেখেনি। মায়ের শরীরটা বহুদিন ধরে খারাপ ছিল, কাজেই টুকটাক যা ঘরের কাজ তাকেই করতে হতো। চারপাশটা অপরিচ্ছন্ন, নোংরা এবং অগোছালো দেখতে দেখতে এক প্রকার চোখ শোয়া হয়ে গিয়েছিল তার। কিন্তু আজকে উঠোনে নেমে এসে পিন্টে দেখল রান্নাঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফোড়ন দেওয়া ডালের। পিন্টেকে উঠোনে নামতে দেখে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলো বেনু। ঘুম থেকে উঠে পড়েছ? বলছি চা করব, বড্ড ঠান্ডা পড়েছে তো, চা তোমার ভালো লাগবে। এ কি, এত সকাল সকাল তুমি ঘুম থেকে উঠেছো কেন ঠান্ডার মধ্যে?
আর এত সব কাজ তোমায় কে করতে বলেছে? ও আর এমন কি, ঘরে মেয়ে মানুষ থাকলে অমন কাজ একটু করতে হয়। তোমার তো বাড়িতে কেউ নেই, তার উপর তুমি সারাদিন বাইরে বাইরে কাজ করো, তাই ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করে রাখি। কিন্তু তোমার তো... আমার তো কিছুই নয়, রান্না প্রায় হয়েই এসেছে। তুমি স্নান করে নাও, আমি তোমাকে সকালের খাবার দিয়ে দিচ্ছি। আর দুপুরে কি মাংস আনবে? আজ তো মঙ্গলবার, মা থাকতে মঙ্গলবার কখনো বাড়িতে আঁচ ঢোকেনি, তাই ভাবছি কোনো শাকসবজি আনে যদি। বেনুর মুখের পরিবর্তনটা হঠাৎ করে নজরে এলো পিন্টুর। একটু বাঁচখাই গলাতেই হঠাৎ করে বেনু বলে উঠল, আজ ঢোকে না মানে? আমি মাংস খাবো। তারপর পর মুহূর্তে নিজেকে সামনে নিয়ে আবার নরম গলাতে বেনু বলল, না না ঠিক আছে, তুমি যা আনার এনো, আমি রান্নাঘরে যাই। পিন্টের আজ এমনিতেই বেলা করে ঘুম ভেঙেছে, তার উপর খিদেও পেয়েছে ভীষণ জোরে। গতকাল রাতে তো কিছুই খাওয়া হয়নি তেমন। কাজের জায়গাতে যেতেও বিশেষ দেরি হলে হবে না, তাই সামনের পুকুরটাতেই স্নানের জন্য নামলো সে। স্নান করতে করতেই ভাবল, এমনটা যদি প্রত্যেক দিন হতো। তার আশেপাশের বন্ধু বান্ধব সকলেরই বিয়ে হয়েছে এবং সংসার করছে তারা, আর এদিকে পিন্টে একা। তার উপর এরকম একটা যুবতী একটা মেয়ে এক বাড়িতে, আশেপাশের লোক কি বা বলবে, একদমই ভালো নজরে দেখবে না এটা। কিন্তু কথাটা কি করে পারবে বেনুকে, এটাই ভাবনার বিষয় এখন পিন্টের কাছে। প্রত্যেকদিন সিদ্ধ ভাত আর মাঝে মাঝে মশলা ছাড়া পোড়া তরকারি খেতে খেতে মুখটা একেবারে বিষাদ হয়ে গিয়েছিল। আজ এত কিছু আয়োজন দেখে পেট ভরার আগে তার মনটাই আনন্দে ভরে গেল। বারবার মনে পড়ছিল তারকের বলা সেই কথাটা। সত্যি, মেয়ে মানুষ বাড়িতে থাকলে বাড়িতে আসার প্রতি টানটাই বেড়ে যায়। তবে বেশি আর দেরি করা গেল না, কাজের জন্য বেরোতেই হলো তাকে। তবে তার আগে প্রয়োজন মতো বাজার করে এনে দিয়ে গেল পিন্টে, সাথে একটা আস্ত কাতলা মাছ। কাতলা মাছটা দেখে বেনুর মুখের হাসিটা একেবারে কান অবধি চলে গেল। বড্ড খুশি হলো পিন্টে। তার মায়ের নিয়মে যে তাকে চলতে হবে এমনটা তো নয়। বোধহয় বেনু একটু মাছ মাংস খেতে ভালোবাসে, তাই হোক। কাজ থেকে বাড়ি আসতে আজ প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। বাইরে প্রচণ্ড ঠান্ডা বলে আজ আর তারকদের সাথে বের হয়নি, সোজা বাড়িতে এসেই ঢুকেছে পিন্টে। এখন অবধি বেনুর কথা কাউকে জানায়নি, তবে সবার প্রথমে তারককেই জানাতে হবে। আর আশেপাশের লোক তো খুব তাড়াতাড়ি জানলো বলে। এসে হাত মুখ ধুয়ে খাবার খেতে বসলো পিন্টে। ভাত আর শাক ভাজাটা খেয়েই মাছের বাড়িটা দিয়ে তাকাতেই একটু সন্দেহ হলো। বেনু, মাছ নেই আর? না, আমি ভাবলাম তুমি একটাই পেটির মাছ খাবে, তাই আর রাখলাম না। ওই মাছটা তো অনেক বড় ছিল, ভাবলাম 2-3 দিন হবে। আর বলো না, আমি দুপুরবেলায় মাছ কেটে রেখে একটু বাসন ধুতে গেছিলাম, তখনই দেখি বিড়ালটা এসে মাছে মুখ দিচ্ছে। কি আর করা যাবে, ওকেই মাছটা দিয়ে দিলাম, কারণ ওই মাছ তো আর আমরা খেতে পারবো না। এই প্রথম একটু সন্দেহ হলো বেনুকে। কালুকে কখনোই তাদের খাবারে মুখ দিতে দেখেনি সে। এমনকি তার জন্য নির্দিষ্ট যে মাছ রেখে দেওয়া হয় সেটাতেও তার অরুচি হয়ে যায় মাঝে মধ্যে। কাজে হাজারবার বললেও এই কথাটা পিন্টে কিছুতেই বিশ্বাস করতে পারবে না যে কালু মাছে মুখ দিয়েছে। কিছু বলতে ইচ্ছে হলেও বিশেষ কিছু বলতে পারল না। খাবারটা শেষ করে উঠে পড়ল সে। নিজের ঘরে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ভাবল, কাজটা কি আদৌ ঠিক করলো? এইভাবে বোধহয় বেনুকে বলা ঠিক হয়নি। মেয়েটাকে একদিন হলো এনেছে, এর মধ্যেই সারাদিন কাজ করে গেছে নিঃশব্দে। আবার ভাত রেঁধে খাওয়ালো, ঘরের কত কাজ করলো, ঘরের এত জঞ্জাল সব পরিষ্কারও করলো। ও হয়তো মাছ খেতে একটু ভালোবাসে, খিদে পেয়েছে তাই খেয়েছে। এমনটাই শুয়ে শুয়ে ভাবতে লাগলো পিন্টে। মেয়েটা এখনো ঠান্ডার মধ্যে রাতের রান্নার কাজ করে যাচ্ছে। যাই, অন্তত একবার বেনুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। পিন্টে ধীর পায়ে বাইরে এলো। গায়ের চাদরটা আপাত মস্তক জড়ানো। শীতের রাতে ঠান্ডা বাতাস ছুরির মতো কাটছে তার হাত পা। রান্নাঘরে একটাই টিমটিমে লণ্ঠন, সেদিকেই এগোলো পিন্টে। কিন্তু কেউ নেই তো সেখানে। সেখানেই রাখা আছে রান্না হওয়া ঢাকা দেওয়া তরকারি আর রুটির আটা মাখা। কিন্তু দরজাটা হাট করে খুলে কোথায় গেছে বেনু? ধীরে ধীরে রান্নাঘরে ঢোকে পিন্টে। একটা কাঁসার বাটিতে
সকালে আনা মাছের অর্ধেক অংশটা রাখা। একটু মাছটার কাছে যেতেই বুঝতে পারল ধারালো কোনো দাঁত কামড়ে খুবলে নিয়েছে মাছের একটা অংশ। না, কালু নয়, কোনো বিড়ালের পক্ষে সম্ভব নয় এমনটা। তবে আর কেনই বা মিথ্যেটা বলল বেনু, মাছ নেই বলে? রান্নাঘরের মাথার উপর যদি একবার পিন্টে তাকাতো তবে দেখতে পেত তার গলার টুটির দিকে লক্ষ্য করে একটা অতি প্রকৃত লম্বা চুলওয়ালা কুৎসিত নারী মূর্তি মাকড়সার মতো ঝুলছে টালির ছাদে। মাথাটা নিচে, 4 হাত পা ওপরে দেওয়ালের সাথে আটকে আছে। সেই অদ্ভুত দর্শনা নারী মূর্তির মুখে তখনও অর্ধেক খাবলানো কাঁচা মাছ লেগে আছে। মুহূর্তে সেই ভয়ঙ্কর নারী মূর্তি এক লাফে চলে গেল রান্নাঘরের বাইরে। বিন্দুমাত্র শব্দ হলো না তার এই চলনে। কিন্তু পর মুহূর্তেই দেখা গেল রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে এসে ঢুকলো বেনু নিজে, চোখে মুখে একটু ভয়ের ছাপ। কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ? কিছু বলবে? আচমকা পেছন থেকে এমনটা ডাক শুনে একটু ঘাবড়ে গেল পিন্টে। নিজেকে সামলে নিয়ে এসে বলল, না না, কোথায় গেছিলি শীতের রাতে? আর একা একা এমনভাবে বাইরে যাওয়ার দরকার নেই। যদি কখনো খুব দরকার হয় আমায় ডাকবে, আমি নিয়ে যাব। না, আসলে একটা বাসন একটু নোংরা হয়ে গেছিল, ওটাকেই ধুতে গেছিলাম বাইরে। তাই অন্ধকারে তুমি লণ্ঠন ছাড়া কি করে বাইরে গেলে? বেনু আর কোনো কথা বলল না। ঝড়ের বেগে পিন্টের পাশ দিয়ে গিয়ে বসলো রুটিগুলো করতে। লণ্ঠনের আলোটা একটু উস্কে দিয়ে পিন্টে দেখতে পেল বেনুর ঠোঁটের মধ্যে লেগে আছে একটা টুকরো মাছের আঁশ। লণ্ঠনের আলোয় সেটা চকচক করছে। সেদিন রাতেই একটা অদ্ভুত স্বপ্ন দেখল পিন্টে। স্বপ্নে দেখতে পেল পিন্টে নিজের মৃত মাকে। তার মা তার ঠিক মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তবে মায়ের মুখটা কেমন যেন বিষণ্ণ ফ্যাকাশে। পিন্টের মনে আছে ওর মা যখন কিছু বিষয় নিয়ে চিন্তা করে তখন তার মায়ের মুখটা ঠিক এমনই হয়। পিন্টের মা যেন কিছু বলছিল ওকে, অথচ কোনো কথাই তার কানে ঢুকছে না। তারপর হঠাৎ ঝনঝন করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে ঘুমটা আচমকায় ভেঙে গেল তার। চোখ খুলতেই পিন্টে দেখতে পেল ঘরের পিছনের জানলাটা হাওয়ায় ধাক্কায় খুলে গেছে। সেখান দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। জানলাটা ভিজিয়ে দিয়ে পিন্টে অনুভব করল তার গলাটা শুকিয়ে কাঠ, কিন্তু ঘরে জল নেই। ঠান্ডার মধ্যে কার ভালো লাগে সে রান্নাঘর থেকে জল আনতে? ধুর। একই মাকে স্বপ্নে দেখা, তারপরে মনটা কেমন যেন করছিল তার উপর সন্ধ্যায় বেনুর ওরকম অদ্ভুত আচরণ, মাছের কামড়, সব নিয়েই মাথাটা প্রায় ঘেঁটে আছে তার। দরজাটা খুলে জল এনে ঘরে ঢুকতে যাবে এমন সময় নজরটা পড়ল বেনুর ঘরের দরজাটা হাট করে খোলা। চোখটা না চাইতো সেদিকে গেল। মায়ের ঘরে আয়না আছে একটা। পিন্টে দেখল সেদিকেই মুখ করে দাঁড়িয়ে আছে বেনু। আলোয় মুখশ্রী বোঝা না গেলেও একটা নারী অবয়বের প্রতিচ্ছবি আয়নায় ফুটে উঠছে স্পষ্ট করে। শরীরে সেই নরম আহ্বান ভুলিয়ে দিচ্ছে পিন্টের সব চিন্তার জাল। মোহচ্ছন্ন মরিচিকার মতো 2 চোখ সেই স্বাদ গ্রহণ করছে পিন্টে। হঠাৎ করে রিনরিনের শব্দ আবার কানে এলো। ওমা পথিক, বাইরে দাঁড়িয়ে কেন এত ঠান্ডায়? তোমার গায়ে তো মোটা চাদরও নেই। একখানা লেপ তাও আমায় দান করলে। অসুবিধা নেই, তুমি এটা নিয়ে যাও। তপ্ত মরুভূমিতে হারিয়ে যাওয়া পথিক যেভাবে জলের খোঁজ করে অতি তেষ্টার মধ্যে, ঠিক সেরকমই এইরকম একটা তেষ্টা এবার গলার কাছে নেমে এলো পিন্টের। মন্ত্রমুগ্ধের মতো ঘরের মধ্যে ঢুকল পিন্টে। হাঁটুটা ভয়ে নাকি উত্তেজনায় কাঁপছে সে নিজেও জানে না। হাতে ধরে থাকা জলের পাত্র থেকে ঢকঢক করে জলটা গলায় ঢেলে নিল সে। তোমার কি শরীর খারাপ করছে? কথাটা বলেই পিন্টের কপালে হাত ছোঁয়ালো বেনু। সারা শরীর কেঁপে উঠল পিন্টের। শীতের রাতেও গোফের ফাঁক থেকে কয়েক ফোঁটা ঘাম জমল তার। ঠান্ডা লাগিও না। কিন্তু কথাটা শেষ করতে পারল না বেনু। তার আগেই পিন্টে 2 হাত ধরে ফেলল বেনুর। বেনু। ওর গলায় স্পষ্ট করুণার ছাপ, বেদনা, একাকিত্ব ও ভালোবাসা। বেনু একটু হাসল। বিনা শৃঙ্খলিত অলঙ্কারের মতো সেটা কানে এসে বাঁচল পিন্টের। ধীরে ধীরে ঠোঁট দুটো এগিয়ে গেল কাছাকাছি।
বিছানায় উষ্ণ আলিঙ্গনে মিশে গেল দুটো শরীর। একটু একটু করে এই প্রথমবার পিন্টে নারী শরীরকে এতটা কাছ থেকে স্পর্শ করল। দরজা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। বাইরে জ্বলা লণ্ঠনটা যেন কখন নিভে গেছে। একটা কেরোসিন তেলের হালকা গন্ধ ছড়িয়ে পড়েছে সেখান থেকে। কিন্তু কিছুতেই মনের মধ্যে শান্তি পাচ্ছে না সে। বারবার মায়ের মুখটা চোখের সামনে ভেসে আসছে পিন্টের। এতক্ষণ পিন্টে ডুবেই ছিল বেনুর নরম শরীরের উপরে। এতক্ষণ একটা ঠান্ডা স্পর্শ পেয়ে একটু হুঁশ ফিরল তার। ঘরে চোখ শোয়া অন্ধকার। তাতেই এক মুহূর্তের জন্য সে খেয়াল করল বেনু নয়, বরং তার জায়গায় শুয়ে আছে একটা ভয়ানক দর্শনা নারী মূর্তি। একরকম ভয় পেয়ে প্রায় কয়েক হাত ছিটকে গেল পিন্টে। কিন্তু পর মুহূর্তে আবার দেখতে পেল সেখানে বেনু শুয়ে আছে তার উন্মুক্ত যৌবন নিয়ে। বেনু কাতর গলায় বলে উঠল, কি হলো তোমার? ওভাবে সরে গেলে যে? না, কিছু না, এমনি। এই বলছি, শোনো না, সম্পর্ক যখন এত দূর গড়িয়ে গেল, তাহলে তোমাকে তো আমি এইভাবে অমর্যাদার সঙ্গে রাখতে পারবো না। কালকে আমরা বিয়ে করব। তুমি রাজি তো? বেনুর ঠোঁটের কোণে হাসিটা দেখতে পেল না পিন্টে, কিন্তু শেষে স্পষ্ট অনুভব করতে পারল লিকলিকে সরু দুটো হাত খুব আলতোভাবে আদরে জড়িয়ে ধরল তার গলা। তুই কি পাগল হলি নাকি ভাই? কি বাড়াবাড়ি শুরু করেছিস? একটা অচেনা অজানা মেয়েকে এইভাবে ঘরে এনে? না না, আমার মনে হচ্ছে তুই কিছু একটা ভুল করছিস। আর নামটা কি বললি বেনু? নামটা চিনা চিনা লাগছে। এত সারা শরীর দিয়ে এমন বিশ্রী বটকা মাছের গন্ধ বেরোচ্ছে কেন রে? কথাটা যে তারও ভুল কিছু বলেনি সেটা পিন্টি নিজেও জানে। গতকাল রাতে এই ঘটনার পর তার গা থেকে একটা বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে। সে বার কয়েক পেয়েওছে, কিন্তু ঘরের মধ্যে ঢুকলেই কোথাও কিভাবে যেন গন্ধটা ম্যাজিকের মতো উধাও হয়ে যাচ্ছে। দেখ, এই জেঠিমা মারা যাওয়ার সময় আমায় বলে গিয়েছিল তোকে দায়িত্ব রাখতে। কবরখানায় কোন মেয়েকে তুই রাত্রিবেলা পেলি যাকে পুরো বাড়ি অবধি আনলি? হতেই পারে কোনো কারণবশত হয়তো সেখানে গিয়েছিল। তুই এক কাজ কর, আমাদের বাড়িতে আয়, নিজের চোখেই দেখবি। বেশ, দুপুরের দিকে যাব। আজকে কাজ থেকে যে একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে যাবে সেটা ভাবতে পারেনি পিন্টে। আজকে ইচ্ছে ছিল বিয়েটা করার, কিন্তু তার জন্য কিছু আয়োজন চাই। তার উপর ছোটবেলা থেকে তারককে ছাড়া কোনো কাজই করেনিও। তাই তারক এলে তবেই ওকে সাক্ষী রেখে বিয়েটা করার ইচ্ছে ছিল পিন্টের। পিন্টে মনে মনে ভাবল, আজ একটু সকাল সকাল গিয়েই বেনুকে একেবারে অবাক করে দেব, আর তার সাথে ওর জন্য এই লাল শাড়ি আর কাঁচের চুড়ি নিয়ে যাব। কিন্তু বাড়িতে ঢুকেই কেমন যেন আষ্টে গন্ধটা এসে গলাটা চেপে ধরল পিন্টে। বাড়ির সামনে পড়ে আছে কয়েকটা হাড়ের টুকরো, সাদাটে চামড়া। রান্নাঘরের পিছন থেকে ভেসে আসছে কটমট শব্দ। বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল তার। নিঃশব্দে পা টিপে টিপে রান্নাঘরের পিছনের দিকে তাকাতেই পায়ের তলা থেকে মাটি সরে গেল পিন্টে। সেখানে দেখতে পেল বেনু শাড়িটা হাঁটুর উপর অবধি তুলে দুই পা দিয়ে ছড়িয়ে বসে পরমানন্দে তার বাড়ির পোষা বিড়াল কালুর শরীরটা চিবোচ্ছে। হাড়ের কটকটানি শব্দটা সেখান থেকেই আসছে। সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে পারল না সে। নিজের ঘরে আসতে যাবে ঠিক সেই সময় দেখতে পেল পুরো ঘর জুড়ে মাংসের হাড়, ভাত, মাছ ছড়ানো, যেন কোনো পিশাচ এসেছে এখানে। পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে পিন্টে। তাড়াহুড়োর চোটে কখন যেন টেবিলের উপর রাখা লণ্ঠনটা মাটিতে পড়ে যায় সে টের পায় না। ঝনঝন করে কাজ পড়ার শব্দতে মুহূর্তে ছুটে এলো বেনু। না, এ তো সেই প্রথম দিনের চেনা বেনুর একদমই নয়। দাঁতের ফাঁক থেকে তখনও ঝুলছে সাদা লোমশ চামড়া। মুখ, গলা, বুক ভরে গেছে লাল টকটকে রক্তে। দুই হাতের নখগুলো ময়লা আর বিভৎস লম্বা তীক্ষ্ণ সূচের মতো। মুখের চারপাশ থেকে খসে পড়ছে চামড়া। চুলগুলো পিঠের উপর লালিত। শরীর আধপোড়া জীর্ণ। চোখের মনি বলতে কিচ্ছু নেই সেখানে। সেখানে সুদ পুরোটাই সাদা, স্বতন্ত্রগুলো ফলার মতো। গলায় একবার বিঁধলেই মৃত্যু নিশ্চিত। সোজা হয়ে দাঁড়াতে পারে না পিন্টে। ছুটে গিয়ে সেখানেই পড়ে যায়। লণ্ঠনের কাঁচের টুকরোতে হাত পা কেটে যায় ওর। বেনু একবার প্রচণ্ড হিংস্রভাবে গর্জন করতে করতে এগিয়ে আসতে থাকে ঠিক তার দিকেই, তার গলার টুটিকে লক্ষ্য করে।
হঠাৎ করে এসব কি হচ্ছে সে কিছুই বুঝতেও পারে না। এগুলো তো কল্পনা তো ভাবতে পারেনি পিন্টে। সে যেন নিজের বাক শক্তি হারিয়ে ফেলেছে। বহু কষ্ট করে সে কোনো মতে কয়েকটা শব্দ মুখ থেকে বের করতে পারলো কেবল। কে তুই? কেন এসেছিস আমার সাথে? কেন? তুই তো নিজেই আমায় ডেকেছিলিস, নিজেই তো চেয়েছিলিস আমার খিদে মেটাতে। আমি তো সেখানেই বলেছিলাম আমার বড্ড খিদে। শীতকালে ঝুপ করে সন্ধ্যাটা নেমে পড়ে, আর সেই সন্ধ্যায় এই অতি প্রাকৃতিক দৃশ্য যে কারোর হৃৎপিণ্ডকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এত ঠান্ডাতেও সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে পিন্টের। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। আমি তোর খিদের মুখে তোকে খাবার জুগিয়েছিলাম, কিন্তু তার প্রতিদান তুই এই দিলি? তুই জানিস কালু আমাদের কত কাছের বেড়াল ছিল? তুই শয়তান পিশাচিনি, ওকে দিয়ে তুই তোর খিদে মেটালি। আমি শুধু খিদে মিটিয়েছি তাই না, পুরুষ মানুষের লোভ। কাল রাতে যখন আমার ঘরে এসে শুয়েছিলি তখন মনে ছিল না? আমি তো তোকে নিজের বিয়ে করা বউ বানাতে চেয়েছিলাম। শয়তানি, আমার বড় ভুল হয়ে গেছে তোকে এই ঘরে তোলা। এখন তুই আমাকে খেয়ে তোর খিদে মেটাবি আমি জানি। কান ফাটানো চিৎকার করতে করতে মাকড়সার মতো একটা লাফে ছাদে উঠে গেল বেনু। চুলগুলো সাপের মতো এসে পড়ছে মেঝের দিকে। চার হাত পায়ে উল্টো হয়ে ঝুলছে সে। মুখের ভিতর থেকে টপ টপ করে আঠালো লালা পড়ছে। পিন্টের হাত কাছে কেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। পরপর এতগুলো আঘাত নিতে পারছে না ওর স্নায়ু। চোখের সামনেটা ক্রমে অন্ধকার হয়ে আসছে, কিন্তু চোখ আটকে আছে ছাদের দিকে, কারণ সেখানেই তাকে মধ্যবিন্দু করে তার মাথার চারপাশে গিরগিটির মতো ঘুরছে সে। তার সাথে কান ফাটানো চিৎকার। কি করলে তুই চলে যাবি বল? কেন এসেছিস আমার জীবনটা শেষ করে দিতে? আমি তো আসিনি তোকে খেতে। আমার বহু স্বপ্ন ছিল, সংসার হবে, শান্তি সুখ সব হবে, কিন্তু পারলাম কি? আমার সব কিছু কেড়ে নেওয়া হলো, সব কিছু। কথাটা শেষ হতে সেই নারকীয় শয়তানে ঝাঁপিয়ে কাঁধের উপর এসে পড়ল পিন্টে। তারপর লম্বা নখগুলো দিয়ে চেপে ধরল গলাটা। দম প্রায় বন্ধ হয়ে আসার মতো অবস্থা পিন্টে। দুই হাত দিয়ে ধরা যাচ্ছে না তার হাত দুটো। ধরতে গেলেই পিছলে চামড়া মাংস উঠে আসতে পারে তার। মৃত্যুর আগে মানুষ নিজের সবচেয়ে কাছের মানুষকে মনে করে। পিন্টে নিজের চোখ দুটো বন্ধ করল। গতকাল রাতের স্বপ্নটার কথা তার মনে পড়ল। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার মা বলেছে, বাবা বড্ড ভুল করে ফেললি রে। তোকে তো কতবার শিখিয়ে দিয়েছিলাম, সাবধানে থাকতে বলেছিলাম। বড় বিপদ আসতে চলেছে রে বাবা। তোকে আমি অনেক কিছুর মাধ্যমে বুঝিয়েছি, কিন্তু তুই সেই ভুলটা করেই ফেললি। হ্যাঁ, দম প্রায় বন্ধ হয়ে আসতে থাকে পিন্টের। চোখের সামনেটা পুরো অন্ধকার, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে ক্রমে। যেটুকু দেখা যাচ্ছে শুধু দেখতে পাচ্ছে সে বিভৎস অতি প্রাকৃত নারকীয় নারী শরীরটা। সে জীর্ণ পাতলা হাত দুটো শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরছে তার গলা। পিন্টে, পিন্টে পালা, পিন্টে ওঠ। এই কতক্ষণ যে মরার মতো এইভাবে পড়েছিল মনে নেই পিন্টের। হঠাৎ কানে একটা পরিচিত শব্দ আসতেই একটু যেন হুঁশ ফিরল তার। কোনো মতে চোখ দুটোকে মেলে দেখতে পেল তারক আর বিনয় কাকা আসছে ছুটতে ছুটতে। তারকের গলায় স্পষ্ট আতঙ্কের ছাপ। তখনও গলার কাছটাতে সে একই রকম ভয়ানক চাপ অনুভব করছিল পিন্টে। সেই বেনুর ছদ্মবেশী পিশাচিনী তখন প্রাণপণে চেষ্টা করছে পিন্টেকে মেরে ফেলার, কিন্তু হঠাৎ করে যে কি হলো টের পেল না সে নিজেও। হঠাৎ একটা মরণ চিৎকার করে দেওয়ালে টিকটিকির মতো লাফিয়ে হাত পাতিয়ে শক্ত করে আটকে গেল বেনু। পিন্টে দেখতে পেল বিনয় কাকা হাতে একটা ধুনোর মতো কিছু একটা জিনিস নিয়ে সেটার সাথে ফিসফিস করে মন্ত্র পড়তে পড়তে ছুঁড়ে দিচ্ছে বেনুর দিকে। তারক সাথে সাথে ছুটে এসে পিন্টেকে টেনে তুলে জল দিয়ে কোনো মতে সুস্থ করার চেষ্টা করে। পিন্টের শরীর একেবারে শেষ হওয়ার দিকেই ছিল। আর কিছু মুহূর্ত অপেক্ষা করলে জমে দেখা পেত সে। তারক, ওকে ঘরে নিয়ে যা। একে যা করার আমি করব। ওর মুক্তি চাই। মেয়েটা জীবনে বহু কষ্ট পেয়েছে। এতগুলো দিন
অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াতে বেড়াতে আজও এক ভয়ানক পিশাচিনীতে পরিণত হয়েছে। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এই পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ মানুষকে আমি শেষ করে দেব। না গো মা, না। আমি জানি তোমার সমস্যাটা, কিন্তু সকলে তো আর খারাপ হয় না বলো মা। তুমি একটু শান্ত হও। পিন্টে কিন্তু তোমায় খাবার দিয়েছে, ঘরে এনেছে ভালোবেসে, শীতের লেপটা দিয়েছে, সেসবের কদর করো। বেনু এবার একটু শান্ত হলো। ঠিক তখনই বিনয় কাকা সুযোগ বুঝে মন্ত্রভূত জলটা ছিটিয়ে দিল বেনুর শরীরে। সাথে সাথেই জ্বালা পড়া শুরু করতে থাকে ওর দেহে। কান ফাটানো আর্তনাদে চারপাশটা কেঁপে উঠল। শীতের অন্ধকারে রাত আর অশরীরী, সাথে সাথে মানব যুদ্ধ দুর্বল মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। বিনয় কাকা একের পর এক বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বেঁধে দিল বেনুর আত্মাকে। কত সময় যে এই পদ্ধতি চলল তার সময় কোনো হিসাব নেই, কিন্তু একটা সময় পর বেনুর আত্মা আর কোনো সমস্যা সৃষ্টি করতে পারল না। গঙ্গার জল হাতে নিয়ে একের পর এক শান্তি মন্ত্র উচ্চারণ করতে করতে বেনুর গায়ে ছেটাতে লাগলো বিনয় কাকা। একটা সময় ধীরে ধীরে বেনুর শরীর থেকে বেরোলো কালো ধোঁয়া, মিশে যেতে লাগলো বাতাসে। একটু একটু করে ক্ষয় হতে হতে মিশে যায় গোটা অভিশপ্ত শরীরটা। ততক্ষণে রাত কেটে ভোর নেমেছে। চারপাশ কুয়াশার সাদা হয়ে গেছে। নতুন ভোরের প্রত্যেকটা গাছের পাতায় শিশির জমাট বাঁধতে শুরু করেছে। সারা রাত প্রায় ঘুম হয়নি কারণ। পিন্টে তারককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দিস ভাই। সেদিন রাতে তোর কথাটা শুনলে হয়তো এত বড় বিপদ আজকে হতো না। তুই আবার আমায় প্রাণে বাঁচালি। ছোট থেকে এখনো পর্যন্ত তুই কোনো সময় আমার হাতটা ছাড়িস। সব বিনয় কাকার জন্যই হলো। আজ বিকেলবেলা আমি তোর এখানে এসেছিলাম তোর সাথে দেখা করতে। ঠিক তখনই আমি দেখলাম বেনুকে। ওর পা দুটো উল্টো আর চোখে কোনো মনি নেই। তখন একটা কাঁচা মাছ ওর মুখে। আমি নিঃশব্দে চলে যাই এবং বিনয় কাকারে সব খুলে বলি। কিন্তু হয়েছিলটা কি? বিনয় কাকা একটা মাটির কলসির মধ্যে লাল রঙের কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে এসে তারককে হাতে দিয়ে বলল, এটা কোনো নদীর জলে ভাসিয়ে দিতে হবে। এর মধ্যে অস্থি ছাই রয়েছে বেনুর। আজ আমি ওকে মুক্তি দিলাম। মেয়েটা খুব সুখী হয়ে জন্ম নিক কারোর ঘরে। কিন্তু ও কেন আমার পিছু নিল আর আমায় কেন মারতে চাইলো? আজ থেকে প্রায় 40 বছর আগে এই গ্রামেই এক বিধবা মায়ের একমাত্র মেয়ে বেনু বাস করত ওর ওই বিধবা মায়ের সাথেই। সেই সময় পণ প্রথাটা ছিল অত্যাধিক রকমের বাড়াবাড়ি। টাকার অভাবে বিয়েতেও সমস্যা হচ্ছিল বেনুর। অবশেষে প্রণয়ের ফাঁদে ভাসল বেনু। ভালোবাসার সংসারে অনেক স্বপ্ন দেখিয়ে একজন ছেলে তাকে নিয়ে পালিয়ে অন্যত্র সংসার করার কথা বলেছিল তাকে। বোকা বেনু সেটাকেই সব সত্যি বলে ভেবেছিল এবং বাড়ির কাউকে না জানিয়েই একদিন মাঝরাতে বেরিয়ে পড়েছিল ওই প্রেমিকের হাত ধরে। কিন্তু প্রেমিকের মনে ছিল অন্য ধান্দা। সে আরো দুজন বন্ধুকে নিয়ে এসে সেই রাতেই ধর্ষণ করে বেনুকে, আর সেই কাজটা করে ওই কবরখানার ওইখানেই। একেতেই বদনামের জন্য ওই দিকটায় লোকজনের আনাগোনা খুব কমই হয়। তাতেই সুযোগটা ভালো পেয়েছিল তারা কয়েকজন মিলে। শুধুমাত্র ধর্ষণ করেই রেহাই দেয়নি জানোয়ারগুলো। তারপর গলা টিপে মেরে বেনুকে ওখানেই মাটি চাপা দিয়ে ফেলে ওরা। যা অন্যায় বেনুর সাথে হয়েছে তা যেন পৃথিবীর অন্য কোনো মেয়ের সাথে না ঘটে। হ্যাঁ, না ঘটে। কতদিন পর যে সেই বেনুকে পাওয়া গেছে জানি না, তবে আশ্চর্যভাবে সেই 3 জনের মৃত্যু হয় 1 মাসের মধ্যে এবং শেষের জন আত্মহত্যা করে এবং আত্মহত্যা করার আগে জানিয়ে যায় তাদের 3 জনের মিলিত কৃতকর্মের কথা। পিন্টের চোখ যে কখন ভারী হয়ে এসেছে সে নিজেও জানে না। একটা সময় চোখের জল আর মানল না, গাল বেয়ে গড়িয়ে পড়ল বুকে। তারকেরও একই অবস্থা। বিনয় কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল। পিন্টে,
চল, বেনুর জন্য এইটুকু আমরা করতেই পারি। আজ সারাটা দিন ওর জন্য প্রার্থনা করব। পিন্টি সোজা হয়ে দাঁড়ালো, তারপর সোজা চলে গেল ঘরের ভেতরে। তার আজ বিকালবেলা কিনে আনা সুন্দর লাল শাড়ি আর কাচের চুড়িগুলো আনলো। বড্ড স্বপ্ন দেখেছিলাম, বিয়ে হবে বেনুর সাথে, একা সংসারে আবার আমার রূপ ফিরবে। কিন্তু কপাল। যাই হোক, যার জন্য কিনে এনেছিলাম তাকেই এগুলো ফিরিয়ে দেব। চল, আর দেরি করিস নে। প্রথমে পিন্টে, তারপর তারক, আর তারপরে বিনয় কাকা। বিনয় কাকা গ্রামের পুরোহিত, তবে টুকটাক সাধনা কিংবা ভূত বা বাস্তুর কাজ সে করে থাকে। কিন্তু মানুষটা মাটির মানুষ, কোনো অহংকার নেই। পিন্টে নিজের হাতে সেই অস্থি ভাসিয়ে দিল জলে, তারপর ডুব দিয়ে এসে বসল ঘরে। নিজের হাতেই ফেনা ভাত করেছে আজ, তবে এখনো ঘরটা সুন্দর করে সাজানো আছে, ঠিক যেমনটা বেনু সাজিয়েছিল। তারপর কেটে গেছে আরো পরপর 3টে বছর। এরই মধ্যে বিয়ে হয়েছে পিন্টের। আজ তার প্রথম সন্তান এলো পৃথিবীতে। কোলে নিয়ে কপালে একটা আলতো চুমু দিল তারক, তারপর বলল, একেরে বাপের মুখ বসানো গো। তা নাম কি রাখবি মেয়ের? বেনু, আমার ছোট্ট বেনু। তারকের চোখটা ছলছল করে উঠল, কারণ তারক ভালোভাবেই জানে পিন্টে খুবই ভালোবেসেছিল বেনুকে। সে অশরীরই হোক বা শরীরই, প্রথম নারীকে ভালোবাসা, স্বপ্ন দেখা সবই বেনু। তাই নিজের মেয়ের প্রথম নাম বেনু। কে জানে বেনু এখন কোথায় কি করছে। হয়তো এই জন্মে সে সবটুকু পেয়েছে যা গত জন্মে পাওয়া হয়নি তার। শুনছিলেন লেখক সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প জামালপুরের মেছুখাকি। গল্প পাঠিয়েছিলাম আমি দীপেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল শান, ওহি, খুশি, পূজা এবং রাজ। গল্পে আবহতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে চিত্রায়ন। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আপনারা যারা আমাদের এই গল্পগুলোকে নিয়মিত শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনারা সাহায্য করলেই, আপনারা সাবস্ক্রাইব করলেই আমাদের চ্যানেল খুব শীঘ্রই 50,000-এর সদস্য হয়ে উঠতে পারে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন বঙ্গকথা চ্যানেলকে।